হে ওয়েলকাম সবাইকে আরো একবার আমাদের নতুন আরো একটি ক্লাসে। আজকে আমি আপনাদের সাথে আছি সাদিকুর রহমান, ফাউন্ডার অফ এসএলপি এন্ড তাহানিক্স, এবং সেই সাথে আমি এমএসবি একাডেমির ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি। বর্তমানে আমরা আজকে যে ক্লাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল, অর্থাৎ আমাদের ইলাস্ট্রেটরের প্রথম যে দুইটা টুলস আমরা দেখতে পাচ্ছি বাম পাশে, এই দুইটা টুলস নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমরা একটু বিভিন্ন কাজ করার মাধ্যমে এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখব, যাতে করে এই জিনিসটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে এবং আমরা এটা ভালোভাবে করতে পারি। প্রথমত আপনি এখানে যে টুলটা পাচ্ছেন, যেটা নরমালি থাকবে, সেটা সিলেকশন টুল। এটাকে আমরা মুভ টুলও বলতে পারি, অর্থাৎ এটা দিয়ে কোনো একটা এলিমেন্টস বা অবজেক্টকে আমরা ডানে বামে সরাতে পারি, ছোট বড় করতে পারি, ঠিক আছে। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা নির্দিষ্ট কোনো পরিমাণ, মানে কোনো একটা পয়েন্টে আমরা সিলেক্ট করে সেটাকে কাজ করতে পারি। এখন আমরা যে এখানে নির্দিষ্ট কোনো কাজ করব, তো তার জন্য তো শুধু আমাদের আর্টবোর্ডটাই আছে, আমাদের এখানে কিন্তু কোনো শেপ নাই, কোনো অবজেক্ট নাই, ঠিক না? তাহলে আমরা ধরবোটা কাকে সরাবোই বা। তো তার জন্য আমরা এখান থেকে চলে যাব শেপে। তো আমরা এখানে শেপ টুলের এখানে এসে রেক্টেঙ্গেল টুল পাচ্ছি, রাউন্ডেড পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পাচ্ছি। সো এগুলো আমরা জেনে ফেলবো আমরা কাজ করতে করতে। প্রথমত আমরা রেক্টেঙ্গেল টুল এখানে যেটা পাচ্ছি, এর মানে কি, আপনি যদি নর্মালি এভাবে প্রেস করেন তাহলে এখানে একটা শেপ আসলো রেক্টেঙ্গেল। তো এটা আপনি পারফেক্টলি রেক্টেঙ্গেল করতে হলে কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরে এভাবে একটা টান দেন, তাহলে আপনার এটা সোজা এরকম আসবে। ওকে, আচ্ছা, এখন আমরা যখন ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে ইলাস্ট্রেটরে দুই ভাবে কালার আমরা দিতে পারি। একটা হচ্ছে স্ট্রোক কালার, যেটাকে আমরা বলি বাহিরের কালারটা। এখন এই মুহূর্তে উপরের দিকে তাকালে আপনি দেখতে পারবেন কালো কালারটা চুজ করা। আমরা যদি রেড কালার করি তাহলে কিন্তু এখানে রেডই আসবে, আমরা যদি এটা মোটা করি তাহলে এটা মোটাই হবে। আচ্ছা, তো এটাকে বলা স্ট্রোক কালার। এখন আপনি যদি চান আমি ফিল কালারটা অফ করে দিব, নীলটা, তাহলে এখানে এসে ফিল কালারের অপশনে এসে এখানে এটা ক্লিক করে দিবেন, তাহলে এখন শুধু স্ট্রোক কালারটাই দেখতে পারবেন, ফিল কালার আর আপনি দেখতে পারবেন না। আবার যদি আপনি চান ফিল কালারটা আপনি রাখবেন, স্ট্রোক কালার অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনি সেটাই করতে পারেন। ওকে, আচ্ছা, এইভাবে আমরা কি করছি, আমরা এখান থেকে একটা শেপকে কালার টালার করতে পারলাম, ফাইন, ভালো কথা। এখন আপনার এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টে আপনি একটা শেপ মনে করেন এখান থেকে রেক্টেঙ্গেল নিলেন। প্রথমত আপনারা যখন যে কাজটা পরবর্তীতে করবেন মাথায় রাখবেন, আমরা যাতে সরাসরি এখানে কোনো কাজ না করি, আগে যাতে এটার উপর একটা শেপ নিয়ে নেই। এবং এই শেপটা কেন নিব, এটা মনে করবেন যে আপনার একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। সো আমরা এখন এটা নেওয়ার পর এখানে কি কালার রাখবেন, অন্যান্য কাজের ক্ষেত্রে যে কালার আপনার যায় সেই কালার রাখবেন, আর নর্মালি রাখবেন সাদা, অর্থাৎ সবসময় সাদা থাকে। যদি এখন আমার একটা কাজ করতে গিয়ে আমার এখন এখানে ব্লু কালার দরকার, সো আমি কিন্তু এই কালারটাই রাখবো। এখন আমি ধরেন বাংলাদেশের একটা পতাকা বানানোর জন্য আমি এখান থেকে একটা সবুজ কালার রাখলাম। এখন সবুজের বুকে কি থাকে, লাল থাকে, তাহলে আমার এই জায়গাটা কি করতে হবে, আমার এই জায়গাতে একটা বৃত্ত লাগবে। তো আমরা এই শেপের আন্ডারে রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে এলিপস টুল পাবো। এলিপস টুলটা পাওয়ার পর আমরা যদি নর্মালি ভাবে টান দিই তাহলে দেখবো এরকম চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে কি করতে হবে, কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরে এভাবে একটা টান দিতে হবে। তো যখন এটা আপনার আসবে তখন আপনি এখানে গিয়ে একটা ক্লিক করে আপনি এখান থেকে একটা রেড কালার দিয়ে দেন, হয়ে গেল। এখন আপনি মুভ টুল এবং অথবা আপনারা যেটাকে সিলেকশন টুল বলছি, এই সিলেকশন টুল দিয়ে এখন কিন্তু আমরা এটাকে চাইলে মুভ করতে পারছি, আমরা উপরে নিচে করতে পারতেছি, রাইট। সো এইভাবে আপনার এখানে সিলেকশন টুলটায় আমরা সিলেকশন টুল দিয়ে ক্লিক করলাম এবং আমরা এটাকে মুভ করতে পারছি, এবং কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে যে কোনো একটা কর্নার বরাবর এটাকে বড় অথবা করতে পারছি। আর শিফট চাপ না দিয়ে যদি আমরা কাজটা করি তাহলে চ্যাপটা হয়ে যাবে। তো আশা করছি এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে আমরা আসলে কি করতে চাই তার উপর বেস করে আপনি আপনার মতো এখান থেকে কালার কিন্তু পরিবর্তন করতে পারেন। আপনি আপনার মন মতো এখান থেকে এটার কালারটা আরো গাঢ় করতে পারেন, যেমনটা আপনার ইচ্ছা। এখন আসেন যে আপনি যখন এরকম একটা কাজ করে ফেলবেন, এই কাজটা আপনার একটা জমা রাখার জন্য এই ফাইলটাকে আমরা দুইটা ফাইলে সেভ করব। প্রথমত কি কি ফাইল, এটাকে যদি আমরা কখনো পরবর্তীতে এডিট করতে চাই তাহলে যাতে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে আপনি এই কাজটা করার পর আপনার কোনো মেন্টরকে যদি দেন অথবা আমাকেই যদি আপনি এটা দেখান, তাহলে সেক্ষেত্রে কি করবেন, একটা ইমেজ সেভ করবেন, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এবং এখানে গিয়ে আপনি খেয়াল করবেন যে আপনার এখানে জেপিজি অপশনটা সিলেক্ট করে এখানে যা সাইজ আছে থাকবে, শুধু দেখবেন কোয়ালিটি কি 100% আছে কিনা। এরপর আপনি নিচের দিকে এসে সেভ করে ফেলবেন। এখন সেভ করার সময় আপনাকে বলবে কোথায় সেভ
ডেস্কটপে দিয়ে বিডি ফ্ল্যাগ দিয়ে দিলাম। তো তাতে করে কি হবে, আমি যদি এখন আমার এখানে ডেস্কটপে চলে যাই তাহলে কিন্তু দেখতে পারবো আমার এখানে বিডি ফ্ল্যাগে আমার পতাকাটা সুন্দরভাবে চলে আসছে। এখন উপরে নিচে ডানে বামে কি হয়েছে এটা নিয়ে এখন টেনশন করার কোনো দরকার নাই। আমরা স্টেপ বাই স্টেপ অ্যালাইনমেন্টের কাজ, তারপর হচ্ছে কালার কম্বিনেশনের কাজ সবকিছু জানবো। আমাদের মূল থটটা বা মূল চিন্তাটা এখন যাতে থাকে শুধু আমরা টুলস শিখতেছি, এই টুলসে ফোকাস করবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে বেস। এই বেসগুলো কারো মজবুত না থাকলে সে যত ভালো ডিজাইনারই হোক, তার একটা না একটা সময় দেখা যাবে যে কোনো না কোনো ত্রুটি আছে এবং সে এই কনসেপ্টটা ক্লিয়ার না। তো তার জন্য এখন থেকে মনোযোগ সহকারে এই কাজগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন এবং টুলসগুলো প্র্যাকটিস করবেন, হোয়াটএভার। তো আমরা বুঝলাম যে এইভাবে করে আমরা একটা কাজ করব। তাহলে আমরা তো এতক্ষণ ইমেজ সেভ করছি, তাহলে আমার মেইন ফাইলটা সেভ করতে হবে না? ধরেন কাজ করছেন, অনেক কাজ করে ফেলছেন, এখন আপনার কাজটা আপনি বাইরে যেতে হবে, তো এই ফাইলটা তো সেভ করা থাকলে আপনি পরেও কাজ করতে পারবেন। তো তার জন্য বেসে যাবেন, যে বিডি ফ্ল্যাগ লেখেন এআই অর্থাৎ অ্যাডোব ইলাস্ট্রেটর যে ফাইলটা থাকবে এটা আপনার র ফাইল, এটা সেভ করবেন অথবা ইলাস্ট্রেটর ইপিএস এ সেভ করবেন। ওকে, এই দুইটার যে কোনো একটাতে সেভ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো ইলাস্ট্রেটর ইপিএস এ সেভ করতে। তো তারপর আমরা এটা ডেস্কটপে গেলাম, বিডি ফ্ল্যাগ লিখে সেভ করে দিলাম। এতে আমার এখান থেকে অনেক ভার্সন আসবে। আমরা যখন পরবর্তী কোনো কাজের জন্য কোনো ভার্সন প্রয়োজন হবে তখন সেটা করব। তো অনেক সময় এমন হয় যে আপনি প্রিন্টের জন্য একটা ব্যানার বানিয়েছেন, কিন্তু যাদের কাছ থেকে প্রিন্টটা করাবেন অনেক প্রিন্টিং প্রেসের দোকানে আপনার কিন্তু এই ভার্সনটা সিসি ভার্সনটা তারা ইউজ করে না, তারা ইউজ করে ইলাস্ট্রেটর অনেক প্রিভিয়াস ভার্সন, যেটা আপনার কি হয় যে দেখা গেছে তাদের কনফিগারেশন কম থাকে, ঠিক আছে? কম্পিউটারে আপনার ফাইলগুলো লোড হইতে যাতে সময় না নেয় তার জন্য তারা আগের ভার্সন ইউজ করে। তো তারা কিন্তু এই ফাইলটা ওপেন করলে অনেক সময় মানে অন্য অনেক কাজ করছেন, একটা লেখা মিসিং হয়ে যাবে, শেপ ঠিক না। তো তার জন্য এই ফাইলটা না করে তাদেরকে যদি দেন তাহলে ইলাস্ট্রেটর টেনে দিবেন, আর আপনি নিজের জন্য যদি রাখেন তাহলে আপনি সিসিতে রেখে দিবেন। তো আমরা সিসিতে রেখে ওকে করে দিলাম, শেষ। আপনার এটা সেভ হয়ে গেছে। যদি আমরা এটা কেটে দেই, এখন আমরা দেখব আমাদের এই মেনু থেকে আমরা যদি ওপেনে ক্লিক করি, আমাদের পূর্বের ফাইল কোনটা যেটা আমরা কাজ করলাম, এই যে বিডি ফ্ল্যাগ, দেন এটা আমরা ওপেন করছি। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের আগের মতো করে আবার এটা চলে আসছে এবং আমরা এটাকে মুভ করতে পারলাম। তো আমরা আশা করছি এখানে আমরা এই যে রেক্ট্যাঙ্গেলের কাজটা জানলাম, রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা কি করতে পারতেছি, এরকম আমরা শেপ নিতে পারতেছি। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন একটা শেপ নেবেন, শেপের চারপাশে তো একটা করে বর্ডার আছেই, মানে একটা করে কর্নার থাকার পাশাপাশি ভিতরের দিকে সার্কেল আছে। তো এই সার্কেলগুলো যদি আপনি ভিতরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ভিতরের দিকে হালকা একটু টান দেন, তাহলে দেখবেন কর্নারগুলো এরকম কার্ভ হয়ে যাবে। কার্ভটাই আপনার রাইট বাটন, এখানে আপনি যেটা নর্মালি করলেন, ম্যানুয়ালি করলেন আর কি। তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা যখন আপনি নিবেন, সো সেই ক্ষেত্রে এটা আর আপনাকে করতে হবে না, কারণ এখানে অলরেডি আগে থেকেই আস। এই দেখেন সাইডটা কিন্তু কর্নার না, কার্ভ হয়ে আস, অর্থাৎ একটু আপনার ঘুরানো। তো আপনি এখনো যদি চান যে এটাকে আরেকটু বাড়াবেন, চাপ দিয়ে ধরে ভিতরের দিকে কিন্তু আপনি এইভাবে বাড়াতে পারেন, ঠিক আছে? বাড়াতে পারেন। আর ইলিপস টুলটা যেটা, সেটা দিয়ে তো আপনি দেখলেনই কিভাবে আমরা একটা সার্কেল বানাতে পারি। তো আশা করছি এখানে আমরা এই তিনটা টুল শিখে ফেললাম বা জেনে ফেললাম। তারপরে টুলগুলো, এগুলো হচ্ছে পলিগন টুল, জাস্ট আমি দেখানোর জন্য দেখায় দিচ্ছি। দেখেন আপনি এরকম করে কিছু শেপ আপনার প্রয়োজন হতে পারে, তো আপনি এগুলো নিতে পারেন, এটা হচ্ছে এক রকমের। তারপর আপনি নিচে যদি দেখেন স্টার টুল, শিফট অল্টার চাপ দিয়ে ধরে, শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে করলে এরকম একদম পারফেক্ট স্টার পাবেন, আপনি পারফেক্ট স্টার পাবেন। বোঝা গেল? তো আপনি আপনার কাজের জন্য কিভাবে এই কাজগুলোকে সুন্দর মতো করা যায়। সো এই হচ্ছে আমাদের এখানে আজকের এই যে আমাদের সিলেকশন টুলের একটা কাজ আমরা দেখলাম। এখন আসেন আমার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে একটু কথা বলি। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করার জন্য প্রথমত জুম করে নিচ্ছি। এখানে জুমটা করলাম কি দিয়ে, এগুলো একটা পয়েন্ট আছে, এগুলো আপনারা মাথায় রাখবেন। আমি জুম করছি কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে, মাউসের চাকাটা উপরে ঘোরালে এটা জুম হবে, আবার যদি মাউসের চাকাটা নিচের দিকে নেই তাহলে এটা জুম আউট হবে, ঠিক আছে? এই আচ্ছা, এখন আমাদের কাজ হলো এখান থেকে শিফট চাপ দিয়ে ধরে একটা স্কোয়ার বক্স নিলাম। বুঝবেন ভালোভাবে, আমরা সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট ধরে মুভ করতে পারলাম যে কোনো এক পাশ ধরে আমরা এখানে একদম পুরোটাকে বড় ছোট করতে পারলাম। কিন্তু আমি যদি চাই শুধু এই পয়েন্টটাকেই আমি এখান থেকে নড়াবো, এগুলো কোনোটা নড়বে না, তাহলে সেটা সিলেকশন টুল দিয়ে আপনি পারবেন না। আপনার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল নিতে হবে।
পয়েন্টটা আপনি ধরতে চাচ্ছেন সেই পয়েন্টে একটা ক্লিক করবেন। করার পর দেখেন এই পয়েন্টটা সিলেক্ট হয়েছে, দেখা এখানে কি আছে, একটা সার্কেল আসছে। তো আমি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমি কিন্তু এটাকে মুভ করতে পারছি। ওকে, আমরা মুভ করতে পারছি, ওগুলো কিন্তু ফিক্স। আচ্ছা, এখন যদি আমার মনে হয় যে না আমি এইটাতে একটা ক্লিক করব, কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করব, তাহলে এই দুইটা পয়েন্ট আপনার সিলেক্ট হবে এবং আপনি এই দুইটা পয়েন্টকে একসাথে মুভ করতে পারবেন। ঠিক আছে, একসাথে আপনি মুভ করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে এটা কত মজাদার। যদি আবার এমন হইতো যে আপনি এখানে একটা ক্লিক করবেন, শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করবেন, দেখেন এই দেখেন একটা অ্যারো হয়ে গেল আপনার। তো ডিজাইন অ্যাকচুয়ালি এভাবেই আসে। ওকে, সো আমরা এরকম একটা পয়েন্টার, এই যে আমাদের মাউসের যে কার্সরটা আপনি দেখতে পাচ্ছেন, সো কার্সর পয়েন্টারের মতো আমরা একটা পয়েন্টার কিন্তু এখানে এবং সেটা বানালাম কি দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আই থিঙ্ক এই যে টুলটা, এটা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এটা দিয়ে আমরা আরো চমৎকার চমৎকার অনেক জিনিস কিন্তু তৈরি করতে পারবো। ঠিক আছে, সো এগুলো আমরা কাজের মাধ্যমে স্টেপ বাই স্টেপ যখন আমরা দেখা শুরু করব তখন আমরা অনেক কিছুই জানবো। তো এখন আমাদের টুলের দিকে ফোকাস করতে হচ্ছে। তো তারপর আমি ডাইরেক্ট সিলেকশনের টুলের আরেকটা কাজ দেখাই। ধরুন আমি এখানে এরকম একটা ওভালের মতো বা একটা সার্কেলের মতো নিলাম, আমি এটার ফিল কালারটা অফ করে দিলাম, এটার একটা স্ট্রোক কালার দিচ্ছি, হালকা একটা স্ট্রোক কালার মনে করেন দিয়ে দিয়েছি। এখন এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন কয়টা আছে পয়েন্ট, একটা দুইটা তিনটা চারটা, তাই তো? আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন, এখানে একটা ক্লিক করবেন, শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করবেন, তাহলে কি হয়েছে, এই দুইটা পয়েন্ট আপনার সিলেক্ট হয়েছে। আপনি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে শিফট চাপ দিয়ে ধরে নিচের দিকে একটু যদি ধাক্কা দেন এরকম, তাহলে দেখেন এখন যে শেপটা আসছে এই শেপটা মতো কিন্তু একটা শেপ চলে আসছে। বুঝাতে পেরেছি? তো এইভাবে আমরা এই পয়েন্টগুলো যে যদি না ধরতে পারতাম তাহলে কি এরকম আসতো না। তার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা আসলে কি করছি, কিভাবে করছি। হ্যাঁ, আমরা একটু দেখি। আপনি কালার আপনার মতো করে আপনি এখানে সেট করতে পারেন, যেমনটা ডিমের কালার থাকে। হ্যাঁ, কথার কথা এরকম করে আপনি দিয়ে দিলেন, আপনার এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিলেন। তো এভাবে আপনারা কাজ করতে পারবেন। আপনারা যখন আবার গ্রেডিয়েন্ট টুল বা অন্যান্য টুলস সম্পর্কে আরো জানবেন তখন আরো সুন্দর করে কালার টালার দিয়ে আরো সুন্দর ডিজাইন করতে পারবেন। হোয়াট এভার, এখন আশা করছি আজকে আমরা তাহলে শিখলাম সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুলের পুরো ব্যবহার, ফাইলটাকে সেভ করা, ফাইলটাকে ওপেন করা, পুনরায় কাজটাকে আবার করা। তো এই বিষয়গুলো খেয়াল করে আমরা কাজ করব আশা করছি সবাই। সো সবাই প্র্যাকটিস করে অবশ্যই আমাকে আমার গ্রুপে জয়েন হয়ে নিন এবং আমার গ্রুপে আপনারা কাজগুলো পোস্ট করবেন। আমি এক ধরনের কাজ দেখালে মাথায় রাখবেন যে এই কাজটাই আপনাদের 10 রকমের কাজ করে একসাথে যাতে দেখানো হয়, এমন কেউ করবেন না কষ্ট করে যে একটা কাজ করছেন এখন ওইটুকুই খালি বারবার দেখাচ্ছেন যে বাংলাদেশের পতাকা বানাইছি, ওইটাকে আপনি আর্জেন্টিনার একটা ফ্ল্যাগ বানান, ওইটার থেকে আপনি ব্রাজিলের একটা পতাকা বানানোর চেষ্টা করেন। হ্যাঁ, তো আরো টুলস জানলে ওই কাজগুলো সহজ হবে। তো তারপরও যতটা আপনার এই নর্মালি এখানে যে শেপ টুলগুলো আছে এগুলো দিয়ে করা যায় এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায়, শুধু সেটুকুর উপরই আপনি কাজ করবেন যদি আপনি বেসিক থেকে শুরু করে থাকেন আমার সাথে। ওকে, আর যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানেন তাদের আগে আমাকে অনেক কাজ দেখানোর কোনো প্রয়োজন নাই, বা আমি বলছিও না যে আপনারা প্র্যাকটিস করে করবেন না বা দেখাবেন না। হ্যাঁ, দেখাতে পারেন, তবে সেটা আপনাকে অ্যাডভান্স হিসেবে আমি গণ্য করব। কিন্তু যারা একদম বিগিনার তারা অবশ্যই স্টেপ বাই স্টেপ যাবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।